হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি বলবো আমেরিকার ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্টে ভারত সরকার আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তার পরম মিত্র গৌতম আদানির ঋণগ্রস্ত সংস্থাকে বাঁচানোর জন্য প্রায় 33,000 কোটি টাকা এলআইসির মতো একটি জীবন বীমা সংস্থা থেকে তাকে সাহায্য করেছেন। ভারতবর্ষে সাধারণ মানুষের একটি ভরসাযোগ্য প্রতিষ্ঠান হলো এলআইসি প্রতিষ্ঠান। এলআইসি প্রতিষ্ঠানের ট্যাগলাইনেও বড় বড় করে লেখা থাকে ট্রাস্ট অ্যান্ড সিকিউরিটি সিন্স 1956, মানে ভরসা এবং নিরাপত্তার একমাত্র প্রতিষ্ঠান, মানে জীবনের সাথেও এবং জীবনের পরেও যে সংস্থা আমাদেরকে ভরসা যোগায়, যেটা বংশ পরম্পরায় ভারতীয়দের মনে ভীষণভাবে একটি জায়গা করে নিয়েছে। কিন্তু আজ এই সংস্থাকেও ভারত সরকার রীতিমতো একটি অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। আমেরিকার এজেন্টস 2020 থেকে 2024 সাল পর্যন্ত প্রতারণা এবং ঘুষের অভিযোগে মামলা করে রেখেছে এই গৌতম আদানি, তার ভাইপো এবং তার বিশেষ কিছু সহকর্মীদের ওপরে। এর জন্যই, ঠিক এই কারণে বিশ্বের বড় বড় কোনো অর্থলগ্নী সংস্থাই কিন্তু এই আদানির সংস্থার ওপরে পয়সা ইনভেস্ট করছে না। এই পরিস্থিতিতে সরকারের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার একমাত্র কারণ ছিল আদানির গ্রুপের এই ভরসাটা পুনঃপ্রতিষ্ঠা করা এবং নিবেশকারীদের আগ্রহ পুনরায় স্থাপন করা। মানে আদানির গ্রুপে যারা পয়সা ইনভেস্ট করে, মানে যারা শেয়ার কেনে, তাদেরকে উৎসাহিত করা। মোদ্দা কথা হলো সাধারণের পয়সা দিয়ে আদানির গ্রুপকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা। আদানির গ্রুপকে ঋণ দেওয়ার পরিকল্পনা করেছে ভারত সরকারের অর্থমন্ত্রক ডিএফএস, মানে ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স সার্ভিসেস। পরিকল্পনাতে ছিল 8,600 কোটি টাকা ব্যবহার হবে আদানির কর্পোরেট বন্ডে এবং 4,200 কোটি টাকা ব্যবহার হবে আদানির বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করা হবে, যেখানে এলআইসির শেয়ারটাকে বাড়ানো যায়। এই আদানির কোম্পানিগুলো ছিল, যে কোম্পানিতে এটা ইউজ হবে সেগুলো ছিল আম্বুজা সিমেন্ট, আদানি এন্টারপ্রাইজ, আদানি গ্যাস, আদানি পোর্টস ইত্যাদি ইত্যাদি। এবার কথা হলো, এই কোম্পানির ভেতরে বেশ কিছু সংস্থা রয়েছে যাদের আন্তর্জাতিক রেটিং সংস্থা BBB- রেটিংয়ে ফেলেছে। মানে এই সংস্থাতে টাকা ইনভেস্ট করা যথেষ্টই রিস্কি বা যথেষ্টই ঝুঁকি সম্পন্ন, তাই কোনো ভালো সংস্থা এখানে টাকা ইনভেস্ট কোনোভাবেই করে না। রিপোর্ট অনুসারে মে 2025-এ অর্থমন্ত্রকের সেবা বিভাগ প্রস্তাবে বলেছেন এলআইসি আদানির গ্রুপে অনেক বেশি পয়সা ইনভেস্ট করে। এই কথাতে বাজারে একটি মেসেজ স্প্রেড করানো হয়েছে যে সরকার বোধহয় এই আদানি গ্রুপকে অনেক বেশি ভরসাযোগ্য সংস্থা মনে করে। এই সময় আদানি গ্রুপকে পুরনো ঋণ শোধ করার জন্য বন্ড জারি করতে হতো। এই বন্ডের পরিমাণ ছিল $585 মিলিয়ন এবং এটি কে কিনেছিল একমাত্র এই এলআইসি। কোটিপতিরা বারবার যখনই সমস্যায় পড়ছে বা সমস্যার সম্মুখীন হচ্ছে, তখনই আপনার মতো বা সাধারণ মানুষের পয়সা দিয়ে তাদেরকে বারবার উদ্ধার করা হচ্ছে। অর্থমন্ত্রকের নথিতে তো এটাও বলা হয়েছে আমেরিকাতেই শুধু নয়, আমেরিকার বাইরেও ইসরায়েলের হাইফা বন্দরে কিন্তু এই আদানি গ্রুপের বিরুদ্ধে আন্দোলনও চলেছে। নথিতে আরও বলা হয়েছে যে এর আগেও এলআইসি কিন্তু আদানির সংস্থাতে টাকা বিনিয়োগ করে এলআইসি এর আগেও কিন্তু 47,000 কোটি টাকার একটি লসের সম্মুখীন হয়েছে। তাহলে বারবার সাধারণ মানুষের টাকাকে এইভাবে ব্যবহার করা হচ্ছে কোটিপতিদের উদ্ধারের কাজে। এখন প্রশ্ন হলো, এলআইসি বারবার যে আদানির গ্রুপে টাকা নিবেশ করছে, এতে এলআইসি যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, তাহলে এই ক্ষতিপূরণ দেবে কে? উত্তর হলো কেউ না।
বিশেষজ্ঞরা বলছে আদানি যদি আজকে ডুবে যায় তাহলে কিন্তু এলআইসিও সম্পূর্ণভাবে ডুবে যাবে। আর এই ক্ষতিপূরণ কার কাছ থেকে তোলা হবে? ভারতের মধ্য নিম্নবিত্ত এবং অতি নিম্নবিত্ত মানুষ যারা এলআইসিকে ভরসা করে এখানে কেউ না কেউ একটা না একটা পলিসি অবশ্যই করে রাখে যে তাদের দুঃসময়ে কাজে লাগবে। এই প্রত্যেকটি মানুষ কিন্তু আজ এই ক্ষতিপূরণ গুনবে। আর এলআইসি ডুবলে কিন্তু আমি এবং আপনার মতো এই সমস্ত সাধারণ মানুষও সর্বশান্ত হব। এলআইসি এর এই অনিশ্চয়তা কিন্তু সাধারণ মানুষের টাকার অনিশ্চয়তা। আপনি যদি ভেবে থাকেন যে আপনার তো এলআইসিতে একটিও মাত্র কোনো ইনভেস্টমেন্ট নেই, তাহলে আপনার কি এসে যায়? অবশ্যই এসে যায়। আজ এলআইসি যদি নিজের ভারসাম্য হারিয়ে ফেলে তাহলে সরকার কিন্তু আমার আপনার মতো মানুষের কাছ থেকে ট্যাক্সের টাকা দিয়েই সেই ভারসাম্য তৈরি করবে। মানে এখানে এটাই দাঁড়ালো, কোটিপতির লোকসান মেটাবে দেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের কষ্ট করে অল্প অল্প করে জমানো টাকা, যে টাকাটা তারা ভবিষ্যতের কোনো না কোনো কাজের জন্য ভেবে তারা অল্প অল্প করে জমিয়েছিল, ঠিক সেই টাকাটাই কিন্তু আজকে সরকার ব্যবহার করছে এই ধরনের কোটিপতির জন্য। সুপ্রিম কোর্টের জাজমেন্ট ভারত সরকারের এরকম মুখ বন্ধ করে রাখা এবং জনতার পয়সা এইভাবে নয় ছয়ের কাহিনী একটাই দিশা দেখায় যে ভারতে বর্তমানে কিন্তু কর্পোরেট ও সেক্টর দূরত্ব একদম কমে গেছে। এখানে যদি কোনো বড় ব্যবসায়ের ক্ষেত্রে এই ধরনের কোনো দোষ বা আরোপ আসতো তাহলে কিন্তু ব্যাংক তার হাল খারাপ করে দিত এবং দেখা যেত সেই ব্যবসায়ীর ঘরে বাইরে বেরোনোটাই অসম্ভব হয়ে পড়তো। কিন্তু আদানির মতো গ্রুপের ক্ষেত্রে কিন্তু এরকমটি একেবারেই নয়। এদের ক্ষেত্রে, এই ধরনের মানুষের ক্ষেত্রে সরকারি বীমাকেও কিন্তু বাজি রাখতে সরকার পিছুপা হয়নি। একেই বলে অর্থশাস্ত্র। গেইন প্রায়োরিটাইজ, লস সোশ্যালাইজড। মানে মুনাফা নিজের, লোকসান সার্বজনীন। তো এই ছিল আজকের বিষয়বস্তু। আসলে আমি বোঝাতে পেরেছি কিনা আমি জানি না যে আসলে এলআইসির পয়সাকে বা সাধারণ মানুষের পয়সাকে কিভাবে মিসইউজ করা হচ্ছে বারবার। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক প্রেস করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকে নেক্সট দিন। আজকের মতো তাহলে এখানে আসছি। নমস্কার।